শেখ হাসিনার পতনে আমরা কিন্তু খুশি হয়েছিলাম এই কারণে যে এতে অতঃপর বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য এবং নিয়ন্ত্রণ এটা অনেকটা উপনিবেশের মতো, যেটা আমাদেরকে বছরের পর বছর ধরে বোঝানো হতো যে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা মানে বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য বজায় রাখা এবং ভারত যা বলে সেই অনুযায়ী নাকি চলে। অন্য কথায় আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে বোঝানো হতো বাংলাদেশ আর কিছুই না, ভারতের একটা উপনিবেশ মাত্র। তো অতএব এই জন্যে 5 আগস্ট বাংলাদেশের মানুষের রাস্তাঘাটে সবাই নেমে আসলো শেখ হাসিনার পতন ঘটানোর জন্যে, ভারতের নাগপাশ থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্যে আমরা খুবই খুশি হলাম। অতঃপর আমরা এমনও দাবি শুনলাম যে 5 আগস্টই হলো বস্তুত বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা। ওই 71 সালে ওইটা বোগাস, এরকমই। ভালো কথা, 71 সালে স্বাধীনতা বলতে যদি বুঝায় যে পাকিস্তান না, এইবার ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে তো অবশ্যই 5 আগস্ট 2024 সালে আমরা সত্যিকারের স্বাধীনতা পেলাম, যেখানে ভারতের আর কোনো আধিপত্য থাকবে না। আমরা স্বাধীন সার্বভৌম দেশের গর্বিত নাগরিক হিসেবে দুনিয়ার বুকে ঘুরে বেড়াবো। এটাই তো, কে না চায় স্বাধীন সার্বভৌম হতে? স্বাধীনভাবে মানুষ বেঁচে থাকবে, এটাই তো মানুষ চায়। কেউ কার অধীনস্থ বা দাসত্ব স্বীকার করে নাকি? মোটেও না। এই জন্যই আমরা 5 আগস্ট এবং তার আগে আমরা একটা খুবই জনপ্রিয় স্লোগান আমরা শুনতাম, কি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা ঢাকা ঢাকা, ভালো কথা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা আসলো তখন অনেকটা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার মতো, যে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, তারা যা কিছু চাইবে বা যা কিছু বলবে আমরা তা শুনবো না। ভালো কথা, সেটাও ভালো কথা। এবং একই সঙ্গে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিন্তু অদ্ভুতভাবে আমরা খেয়াল করলাম যে এই একই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভারতের পাশের পাকিস্তানের সাথে দরম মহরম শুরু করছে, অনেকটা এরকম। ঢাকা না পিন্ডি, পিন্ডি পিন্ডি, অনেকটা এরকম না? দেখে বাদ দেন। আমরা আশা করেছিলাম যে ভারতের সাথে যেহেতু চোখে চোখ রেখে কথা বলবো, তাহলে ওদের সাথে আর ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক এগুলো আমরা আর তেমন কিছু রাখবো না, কারণ ভারত কথা নেই বার্তা নেই বাংলাদেশের মানুষকে ভিসা বন্ধ করে দিয়েছিল এবং এখনও দিয়েছে অল্প কিছু, যে মেডিকেল ভিসা টিসা ছাড়া তো আর ভিসা দেয় না। তো তাই যদি হয় তাহলে আমাদের কি উচিত? আমাদেরও তো ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত, ব্যবসায়িক, তাই না? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে স্বাধীন দেশের স্বপ্ন দেখালো, 5 আগস্টের নতুন স্বাধীনতার স্বপ্ন দেখালো, 71 সালের যে স্বাধীনতার বিষয়গুলো ইরেজ করে দিল, সে অন্তর্বর্তীকালীন সরকার কথা নেই বার্তা নেই। এই যে দেখেন কি, ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন পেল 37 প্রতিষ্ঠান। এটা কি? বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারছে না। ইলিশ মাছের দাম ব্যাপক। শুনছি 500 গ্রাম ওজনের ইলিশ, যে ইলিশের ওজন মনে করেন যে 500 গ্রাম এরকম, ওইগুলোই নাকি 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর 1 কিলোগ্রাম ওজনের ইলিশ নাকি 2500-2600 টাকা। চিন্তা করা যায়। তা এখন এত টাকা দিয়ে তো ভাই ইলিশ মাছ মানুষ কিনবে না, তাই না? ইলিশ মাছ এখন মানুষ স্বপ্নে খায়, বাস্তবে খাইতে পারে না। আর অতি ধনী লোকজন যারা আছে আর দুর্নীতির মাধ্যমে যারা উপার্জন করছে লাখে লাখে কোটিতে কোটিতে, তারা খায়। কিন্তু আম পাবলিক যাদের ডেলি ইনকাম হয়তো 800-900-1000 টাকা, তারা তো আর এগুলো খাইতে পারে না। তো দেশের মানুষকে ইলিশ মাছ খাওয়াতে পারে না। দেশের মানুষের জন্য চিন্তা না করে এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, নতুন স্বাধীনতা সংগ্রামের যে সরকার, ভারতের নাগপাশ থেকে ছিন্ন করে নতুন স্বাধীনতা প্রাপ্ত যে সরকার, তারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে এই যে ভারতে 1200 টন ইলিশ পাঠাচ্ছে। এটা মানে এটা কি বাংলাদেশের মানুষের হাতে মস্কারি নাকি? আমি তো বুঝলাম না। বাংলাদেশের যে মানুষগুলো কিছুদিন আগেও বলছে যে ঢাকা না দিল্লি, দিল্লি না দূর, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। তারা কোথায়? তারা তো একটাও টুটা শব্দ কিছু করছে বলে তো মনে হয় না। আর এই অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগেও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতো, হঠাৎ কী হলো? এখানে কি ভারত কি বাংলাদেশকে বাধ্য করছেন, গে বেটা তোরা আমাদের ইলিশ দে? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় না যে ভারত বাংলাদেশকে বাধ্য করছে। কেন বাধ্য করছে না, তার কারণ আছে। কারণ হচ্ছে এই যে ইলিশ যদিও ভারতে যাচ্ছে, বাট ভারতের সব জায়গায় তো আর ইলিশ জনপ্রিয় না। ইলিশ জনপ্রিয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে,
কারণ ওখানেই বাঙালিদের বাস, তাই না? আর এই ইলিশ মাছ শুধুমাত্র বাঙালিদের কাছেই প্রিয়, অন্যদের কাছে প্রিয় না। তাহলে অতএব ভারতের কেন্দ্রীয় সরকার যে বাংলাদেশকে চাপ দিয়েছে ইলিশ রপ্তানি করার জন্য, আমি তা মনে করি না। এটা বস্তুত সার্বিক দিক দিয়ে বিচার করলে, প্রেক্ষাপটের ভিত্তিতে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশই বরং স্বতঃস্ফূর্তভাবে এই পশ্চিমবঙ্গের মানুষকে খুশি করার জন্য ইলিশ পাঠাচ্ছে, বুঝছেন? ভারত চাই এসে আমার তো মনে হয় না। বরং এই যে 1 বছরেরও বেশি সময় ধরে ভারত ও বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতেই চায় নাই, এবং এই সরকারকে তারা স্বীকৃতি দিতেও রাজি না। সেখানে এই সরকারের কাছে তারা ইলিশ চাইবে, এটা প্রশ্নই ওঠে না। যেখানে ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরে না নরেন্দ্র মোদী, সেখানে সেই নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের কাছে ইলিশ চাইবে, মস্কারি। তবে মূর্খ পাবলিক বিশ্বাস করতে পারে যে নরেন্দ্র মোদী নিশ্চয়ই বাংলাদেশের ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বারবার বলছে, বস বস আমাদেরকে কিছু ইলিশ দেন। আমি জানি বাংলাদেশের ভোদাই পাবলিক আছে না, তারা এইটাই বিশ্বাস করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এবং আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, বাংলাদেশের মানুষ আসলে এটা বিশ্বাস করে না যে ডোনাল্ড ট্রাম্প সার্চ সার্ভার মোদিকে ফোন করছে, মোদি যে ফোন ধরে নাই, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। সত্য, এটা বিশ্বাস করে না, কারণ তারা কল্পনাই করতে পারে না। যাই হোক, যে কথা বলছিলাম, বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের, তাও আবার হিন্দু মুশরিক, যারা নাকি ইসলাম ধর্ম অনুযায়ী ইসলামের শত্রু মুশরিক, তাদেরকে ইলিশ খাওয়ানোর জন্যে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে এই যে ভুকা নাঙ্গা রাখছে। এটা কি মমিন মুসলমানদের মেনে নেওয়া উচিত? হে মমিন মুসলমান, কোথায় তোমাদের ইসলামী জোশ? হ্যাঁ, ইমানি জোশ কোথায়? তোমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মুশরিকদের কাছে এই যে ইলিশ পাঠাচ্ছে, আর তোমরা এখনও চুপ। এখনও তোমরা যে রাস্তায় জঙ্গি মিছিল নিয়ে বের হলে না, রহস্য কি, ঘটনা কি? নাকি এগুলো তোমাদের আর লাগে না? শোনো মমিন মুসলমান, তোমরা ভারতকে ধর্মীয় কারণে যতই ঘৃণা করো হিন্দুদেরকে মুশরিক বলে, তাই না? তোমাদের জীবন জীবিকা সব ঠিকই আছে, অস্তিত্ব তোমরা বজায় রাখছো ভারতের বদান্যতায়। কীভাবে জানো না? খোঁজ খবর তো আর তোমরা রাখো না, ওগুলো রাখার দরকার মনে করো না। কারণ জ্ঞান অর্জন করা এটা তো কঠিনভাবে হারাম তোমাদের কাছে, তাই না? শোনো, ভারত থেকে যদি উচ্চ ফলনশীল এই যে ধানের বীজ, শাকসবজির বীজ, বিশেষ করে ধানের বীজ, এগুলো যদি বাংলাদেশে না আসতো, তোমাদের কোনো আইডিয়া আছে? বাংলাদেশের প্রধান খাদ্য কি? ভাত, মানে চাউল আর কি, তাই না? তো বাংলাদেশে তো এখন উচ্চ ফলনশীল যাতে ধান করা হয়, চাষ করা হয়, যাতে নাকি অনেক ফসল বলে। তোমাদের কি কোনো আইডিয়া আছে এই উচ্চ ফলনশীল জাতের এই যে বীজ কোথা থেকে আসে? এগুলি বাংলাদেশে উৎপাদন করে নাকি অন্য কোনো দেশে থেকে আসে? বাংলাদেশে শতকরা 10%-এর বেশি উৎপাদন করতে পারে না, সব আসে ভারত থেকে, জানো? এই উচ্চ ফলনশীল এই যে বিভিন্ন জাতের ধান, ওই যে সিনজেন্টা কোম্পানির নাম দেখছো না, এটা ভারতীয় কোম্পানি। গোটা বাংলাদেশে এই সিনজেন্টা কোম্পানির বীজ, তারপরে কীটনাশক বা নানা রকম ভিটামিন টিন ওই যে চাষের জন্যে, এগুলো তোমরা ইউজ করো না, সব আসে ভারত থেকে। ভারতের সাথে বেশি তেড়িবেড়ি যদি করো, আমি জানি না ভারত এতদিনও কেন একটু বাংলাদেশকে শিক্ষা দেয় নাই। দেওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশের মানুষ যে ধরনের ভাষা বুঝে, তাদের সাথে সেই ধরনের ভাষা দিয়েই কথা বলতে হয়। আমি জানি না ভারতীয় ব্যবসায়ীদের এত টাকা লোভে কেন, হালকা একটু বাংলাদেশকে টাইট দিতেও পারতো। অন্তত অ্যাটলিস্ট এই বছরে একটু ক্ষতি করে হলেও বাংলাদেশে এই উচ্চ ফলনশীল জাতের এই যে ধান বীজ আছে না, খালি এই একটা জিনিস রপ্তানি বন্ধ করে দিত। বাংলাদেশের পাবলিক জানে না যে বাংলাদেশে সারা বছরে যে পরিমাণ ধানের বীজ লাগে উচ্চ ফলনশীল, তার 90% ভারত থেকে আসে। আর ভারত থেকে আসে বলেই বাংলাদেশ খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, বিদেশ থেকে তেমন খাদ্য আমদানি করতে হয় না। ভারত যদি খালি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের মানুষকে একেবারে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবে, জাস্ট একটা বছর ওরা বাংলাদেশে এই ধানের বীজ রপ্তানি বন্ধ করে দিবে, এর 6 মাসের মধ্যে বাংলাদেশ বুঝতে পারবে যে ঝালে ঝাল নাকি আদায় ঝাল, বুঝছ? খালি আবেগ, ধর্মীয় আবেগ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ ভর্তি হৃদয়, মন, মানসিকতা নিয়ে মানে কি অবস্থা তৈরি করছো বাংলাদেশে। অতএব
এই যে ইউনূস সরকার যে 1200 টন ইলিশ এমনি এমনি রপ্তানি করছে না, বুঝছো কেন জানো? ভারত সরকার ইলিশ চায় নাই, এটাই বাস্তবতা। একটা খবর দেখাতে পারবে যে ভারত সরকার ইলিশ চেয়েছে বা না? বাংলাদেশি স্বতঃপ্রণোদিত হয়ে রপ্তানি করছে, কেন জানো? ভয়তে। যদি ভারত ওই কৃষি ওই উচ্চ ফলনশীল ধানের বীজ, শাক সবজি, এই যে যত শাক সবজি যা তোমরা খাও, এগুলো কোথার? ভারতের থেকে বীজ আসে, বাংলাদেশে বানাতে পারে না। শতকরা 5 থেকে 10% বাংলাদেশের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন যে বৈজ্ঞানিক যে ফার্ম আছে, ওরা 5 থেকে 10% চাহিদার বানায়, আর বাকি 90%ই ভারত থেকে আসে। খালি ধানের বীজ না, ওই যে শাক সবজি যত আছে না সব, এই যে কপি, মূলা, লাল শাক, ডাঁটা শাক, তাই না, এই যে শসা, দুনিয়ার সব শাক সবজির বীজ ভারত থেকে আসে। তো 1200 টন ইলিশ এমনি এমনি পাঠাইছে নাকি? খুশি করার জন্য পাঠিয়েছে, যাতে করে ভারত এই রপ্তানিগুলো বন্ধ না করে, অর্থাৎ ধানের বীজ, শাকসবজির বীজ, তরি তরকারির বীজ রপ্তানি বন্ধ না করে। ওরা যদি খালি 1 বছর সরকার আচ্ছা কেন্দ্রীয় সরকার জাস্ট একটু ওই কোম্পানিগুলোকে যদি একটু ভর্তুকি দিত কয়েকশো কোটি টাকা, এই তোদের বাংলাদেশে এই মাল পাঠানোর দরকার নেই, আমরা ভর্তুকি দিচ্ছি, বাংলাদেশকে এইবার একটু ভালো মতো শিক্ষা দিতে হবে, এই মালগুলো বাংলাদেশে পাঠানোর দরকার নেই, তাহলে কিন্তু খেলা শুরু হয়ে যেত, বুঝছো? তখন তোমরা বলতে আমরা অন্য দেশ থেকে আনতাম। জি না, অন্য দেশ থেকে এই কৃষি বীজ অন্য দেশের অ্যাভেলেবেল পড়ে না এই স্টকে, যে তুমি চাইলেই যে পাইতে, বুঝছো? আর অন্য দেশ থেকে আনলেও সেগুলো বাংলাদেশে কিন্তু কার্যকরী তেমন হতো না, কারণ অন্য দেশের ভৌগোলিক পরিবেশ, মৃত্তিকা, জলবায়ু অনুযায়ী যে বীজ, সেটা তো আমাদের দেশের জন্য প্রযোজ্য হতো না। এটা প্রযোজ্য হয় শুধুমাত্র ভারতের ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে উৎপন্ন বীজ, ঠিক আছে? অর্থাৎ চাও বা না চাও, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা যতই বলো, শেষমেশে দিল্লি তোমাদের ভরসা, অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু উন্মাদ, ধর্মোন্মাদ মমিন মুসলমান ধর্মীয় জোশে এগুলো কোনো কিছু শোনেও না, খবরও রাখে না, কেয়ারও করে না। মূর্খতার সীমা থাকা উচিত। ধন্যবাদ।